হ্যালো। তো আজ আমরা আগের যে ভিডিওটা করেছি সেই ভিডিওতে আমরা কি শিখেছি? আমরা শিখেছি ভেপার প্রেশার ইভাপোরেশন সম্বন্ধে আমরা একটু জেনেছি। আজকে সেই ভেপার প্রেশারের কনসেপ্টের রেসপেক্টে আমরা আরও একটু এগিয়ে যাব। আমরা আজকে আইডিয়াল অ্যান্ড নন আইডিয়াল সলিউশনটা বুঝবো এবং এই আইডিয়াল বা নন আইডিয়াল সলিউশন বুঝতে গেলে সেখানে ভেপার প্রেশারের সাথে আইডিয়াল বা নন আইডিয়াল সলিউশনের কি রিলেশন আছে আমরা সেটা দেখব। আইডিয়াল নন আইডিয়াল সলিউশন বলার পর ভেপার প্রেশার থেকে আমরা আজকের টপিকে যেটা শিখব যে হাই বয়েলিং মিক্সচার অ্যাজিওট্রপিক মিক্সচার কি বা লো বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার কি। এরপরে একটা ভিডিও আরেকটা করব আমি, সেখানে অ্যাজিওট্রপিক মিক্সচারের ডিটেলে বলবো, সেখানে হাই বয়েলিং আর লো বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচারটা বলবো। কিন্তু যে ব্যাপারটা আমি বলবো পরের ভিডিওতে, হাই বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচার কি, লো বয়েলিং কি, তার জন্য আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। বিকজ হাই বয়েলিং এবং লো বয়েলিং অ্যাজিওট্রপিক মিক্সচারটা যে কনসেপ্টের সাথে রিলেটেড সেটা হচ্ছে সলিউশন শোয়িং পজিটিভ ডেভিয়েশন ফ্রম রাউলস ল অ্যান্ড সলিউশন শোয়িং নেগেটিভ ডেভিয়েশনস ফ্রম রাউলস ল। এই কনসেপ্টটুকু তোমার দরকার, আর এই কনসেপ্টটা রিলেটেড তোমার আইডিয়াল বা নন আইডিয়াল সলিউশনের কনসেপ্টের সাথে। সুতরাং আমরা ওই পার্টটাতে আজকে কনসেন্ট্রেট করব। আমরা আইডিয়াল সলিউশন অ্যান্ড নন আইডিয়াল সলিউশনটা কি প্যারামিটারের রেসপেক্টে আমরা তাকে ভাববো, কিভাবে ক্লাসিফাই করব, সত্যি কি আইডিয়াল সলিউশন এক্সিস্ট করে কি না সেটা দেখব, বা কোন কন্ডিশনে আইডিয়াল হতে পারে, কোনো নন আইডিয়াল সলিউশন কোন কন্ডিশনে আইডিয়াল বিহেভ করতে পারে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো প্রথমে যেটা আমি হেডিং করব, যে সলিউশনকে আমরা দুটো পার্টে ভাঙছি, সেটা কি বললাম, একটা হচ্ছে আমার কাছে আইডিয়াল সলিউশন, আইডিয়াল মানে হচ্ছে আদর্শ দ্রবণ, আইডিয়াল সলিউশন, আর একটা কি অ্যান্ড নন আইডিয়াল সলিউশন। দেখো এখানে ডেফিনেশন বা এগুলো আমি খুব বেশি করে লিখছি না, আমি জাস্ট বোঝাচ্ছি ব্যাপারগুলো। প্রত্যেকের বইতে সেগুলো পেয়ে যাবে, বইতে খুব সুন্দরভাবে লিখে দেওয়া আছে, যে বইটাই ফলো করছো না কেন সেটাতেই আছে, জিনিসটা খুব ভালোভাবেই রয়েছে। তো আমি যে ইনসাইটসগুলো বলছি সেগুলো ভালো করে শুনবে এবং ছোট ছোট করে নোট করে নেবে, নিয়ে ওগুলো আগে পড়বে, পড়ার পর বই থেকে একবার রিভিশন দেবে, ব্যাপারটা যে মিলিয়ে নেবে, ল্যাঙ্গুয়েজগুলো বই থেকে একবার দেখবে। তো একটা সলিউশনকে আইডিয়াল কখন বলছি, একটা সলিউশনকে আইডিয়াল আমরা কখন বলছি? বলছে একটা সলিউশন যখন সমস্ত কন্ডিশনে সমস্ত কনসেন্ট্রেশন রেঞ্জে এবং টেম্পারেচার রেঞ্জে রাউলস লকে ফলো করে। তাহলে একটা দ্রবণ বা একটা সলিউশন যে অল কনসেন্ট্রেশন রেঞ্জ এবং অল অ্যাক্সেসিবল টেম্পারেচার obeys Raoult's law. রাউল্টের সূত্রকে মেনে চলে। যারা রাউল্টের সূত্রকে মেনে চলে মানে কোনটা, যেটা আমরা পড়েছি, কি পড়েছি আমরা, যে পি এ ইজ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, এটা পড়েছি। এইরকম কন্ডিশনে যারা মেনে চলবে যে কোনো গাঢ়ত্বে এবং যে কোনো তাপমাত্রায়, তাদেরকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। না কখন হবে এটা, কখন হবে মানে এই কন্ডিশনটা মেনে চলবে কখন, এই কন্ডিশনটা মেনে চলবে কখন, না কখন মেনে চলবে? দেখো বলছে, ধরো এ সলিউট, এর সঙ্গে আমি বি সলভেন্টকে মিশিয়েছি, ফলে আমার এবি একটা সলিউশন তৈরি হয়েছে। ভালো কথা। তো বলছে এদের যে ভেপার প্রেশার, এর যদি লিকুইড হয় তাহলে এর ভেপার প্রেশার পাবো, এ সলিউটটা যদি কোনো লিকুইড হয় তাহলে এর ভেপার প্রেশার পাবো, আর যদি নন ভোলাটাইল হয় তাহলে আমরা কিন্তু ভেপার প্রেশার পাবো না, শুধু সলভেন্টের পাবো, এবং এবি সলিউশনের জন্য পেতে পারি হোয়াট এভার। তো বলছে এইরকম একটা সলিউশন আবার দুটোই এরকমও হতে পারে, এ সলিউটটাও কোনো একটা লিকুইড অ্যান্ড ভোলাটাইল, বি যে সলভেন্ট সেটাও লিকুইড অ্যান্ড ভোলাটাইল।
আর এবি সলিউশন সেটা তো অবশ্যই লিকুইড। তা আমি এই কেসটাকে ধরছি যে সলিউট এবং সলভেন্ট দুজনেই লিকুইড এবং দুজনেরই ভেপার প্রেসার আছে। তাহলে এও ইন্ডিভিজুয়ালি রাউলস ল মেনে চলে, অর্থাৎ PA = P নট A XA, এও ইন্ডিভিজুয়ালি মেনে চলতো বিফোর মিক্সিং। PB = P নট B × XB, আর সলিউশনের মধ্যেও তারা মেনেই চলবে, একই ব্যাপার। এখন বলছে এরা আইডিয়াল সলিউশন বানাবে কি বানাবে না, সেটা ডিপেন্ড করছে কতগুলো ফ্যাক্টরের উপরে। কি কি ফ্যাক্টর বলছে? when both the components are identical in molecular size, অর্থাৎ দুটো কম্পোনেন্টেরই মলিকুলের যে আকৃতি সেটা একই রকম হতে হবে। ইন স্ট্রাকচার, মলিকুলার সাইজ সেম, স্ট্রাকচার প্রায় একই রকম হতে হবে। সেকেন্ড কি বলছে এদের মধ্যে যে ফোর্স অফ ইন্টারাকশন, অর্থাৎ এ এর মধ্যে একটা ইন্টারাকশন, আমি বলেছিলাম সলিউশন পড়াতে গিয়ে সলিউট ইন্টারাকশন, সলভেন্ট ইন্টারাকশন অ্যান্ড বলেছিলাম সলিউট ইন্টারাকশন। তো এইগুলো সব আমাদের কাছে কি হতে হবে? আইডেন্টিক্যাল হতে হবে। ঠিক আছে, তাহলে এখানে যে সেকেন্ড কথা যেটা বলার, সেটা কি বলার আছে যে সলিউট interaction is equal to solvent interaction is equal to solvent interaction, অর্থাৎ এই তিনটে ইন্টারাকশন সেম হতে হবে। যদি এই এ সলিউটের সঙ্গে বি মিশিয়েছি না, তার মানে এ এর মধ্যে যে ধরনের ইন্টারাকশন রয়েছে, তাহলে এবি যখন সলিউশন তৈরি হবে তখনও একই ইন্টারাকশন থাকবে, এবং বি সলভেন্ট তাদের মধ্যেও একই সবার মধ্যে ইন্টারাকশনটা সেম হতে হবে। যদি এই তিন ধরনের ইন্টারাকশনটা সেম হয় তখন তারা আইডিয়ালি বিহেভ করতে পারে। আচ্ছা, এছাড়া এইগুলো ছাড়াও আরো কিছু কন্ডিশন, মানে এটাই হচ্ছে মেন কন্ডিশন, এবং এগুলোর ভিত্তিতে আরো কিছু কন্ডিশন আমাকে জানতে হবে যে আইডিয়ালিটি বা আইডিয়াল হতে গেলে আর কি কি কন্ডিশন তাকে ফুলফিল করতে হয়। তো লিখে রাখো, an ideal solution possessed the following characteristics also beside the Raoult's law. Raoult's law ছাড়াও একটা আদর্শ দ্রবণ আরো কিছু শর্তাবলী মেনে চলে। কি কি? Raoult's law ছাড়াও আদর্শ দ্রবণ বা আইডিয়াল সলিউশন আরো কিছু কন্ডিশন ফুলফিল করে। হোয়াট আর দোজ কন্ডিশনস? কি সেই শর্তগুলো? লেখো, শর্তগুলো একটা একটা করে লেখো, আমি বলছি তাহলে আমি একটা করে বোঝাচ্ছি। প্রথম শর্তটা লেখো, বলছে ভলিউম চেঞ্জ on mixing the two components, should be zero, অর্থাৎ দুটো কম্পোনেন্টকে মেশালে, দুটো কম্পোনেন্ট সলিউট এবং সলভেন্ট, দুটো কম্পোনেন্টকে মেশালে আয়তনের পরিবর্তনটা শূন্য হবে। লিখে রাখো, দুটো কম্পোনেন্টকে মেশালে যে আয়তনের পরিবর্তন হয় সেটা হবে শূন্য। ব্যাপারটা বোঝা গেল না? আয়তনের পরিবর্তন শূন্য মানে আবার কি কথা? দেখো, ধরো আমি 100 ml বেনজিন নিয়েছি, তার সঙ্গে 80 ml টলুইন মিশিয়েছি। 100 ml বেনজিনের সঙ্গে 80 ml টলুইন মিশিয়েছি। তাহলে বিফোর মিক্সিং টোটাল ভলিউম কত ছিল? 100 + 80, 180। যখন এদেরকে আমি মিশিয়ে সলিউশনটা বানিয়ে দেব, সেই সলিউশনটা 180 থেকে বেশিও যেন না হয়, কমও যেন না হয়, অর্থাৎ যতটাকে মেশাচ্ছি ভলিউমটা যেন ততটাই হয়। বিফোর মিক্সিং ইন্ডিভিজুয়াল ভলিউমের সাম ইজ ইকুয়াল টু আফটার মিক্সিং টোটাল ভলিউম। তুই বলবে স্যার এটাই তো হওয়ার কথা, এটাই তো হয় না। এটা হয় না সবসময়, এটা হয় না। কেন হয় না আমরা আরেকটু এগোতে থাকি, বুঝতে পারবে। এটা সবসময় হয় না। যদি বেনজিনের সঙ্গে টলিউন বিক্রিয়া করে যেত,
বেঞ্জিনের সঙ্গে টলিউইন যদি বিক্রিয়া করে যেত তাহলে কি হতো, অন্য কোনো কম্পাউন্ড তৈরি হতো এবং তখন এই ভলিউমটা নাও হতে পারতো। বা বেঞ্জিনের সঙ্গে যদি টলিউইনকে মেশাতে না পারতাম, অর্থাৎ বেঞ্জিন টলিউইনকে পছন্দ করে না, হতেই পারে যদি এরকম হয়, যদি এটা হবে না এই কেসটাতে আমি বলছি, যদি এরকম হয় বেঞ্জিন ডিসলাইকস টলিউইন, তাহলে টলিউইনকে তুমি যখন বেঞ্জিনের মধ্যে মেশাবে টলিউইনটা উপরে ভাসবে, মিশতে চাইবে না, আলাদা 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 সেপারেট থাকবে, ফলে টোটাল ভলিউমটা কিন্তু ইনক্রিজ করে যেতে পারে। বিকজ সবাই একে অপরকে রিপিল করছে, রিপিল করলে কেউ সবাই ওদের মধ্যে যে গ্যাপ, ইন্টারমলিকুলার যে গ্যাপগুলো বেড়ে যাবে, কারণ এটা তো গ্যাপগুলোর উপর ডিপেন্ড করছে। তুমি ভালো করে জানো যে গ্যাপগুলো, ইন্টারমলিকুলার গ্যাপগুলোর উপরই লিকুইড বা গ্যাস বিভিন্ন স্টেট ডিপেন্ড করে। তাহলে যদি মলিকুলগুলো পরস্পরকে রিপিল করে তাহলে কি হবে, ওদের ইন্টারমলিকুলার গ্যাপগুলো বেড়ে যাবে। আর যদি অ্যাট্রাক্ট করে তাহলে গ্যাপগুলো কমে আসবে, তাহলে ইন্টারমলিকুলার যত গ্যাপ কমবে, গ্যাপ কমলে ভলিউম কমবে, আর যদি গ্যাপ বেড়ে যায় তাহলে ভলিউমটা বেড়ে যাবে। তাহলে আমাকে ওই জন্য আমি বলছিলাম যে সবার মধ্যে ইন্টারাকশন যদি সেম থাকে, মানে বিফোর মিক্সিং যা ইন্টারাকশন, আফটার মিক্সিংও সেম ইন্টারাকশন যদি থাকে, তাহলে গ্যাপ বাড়ারও কোনো গল্প নেই, গ্যাপ কমে যাওয়ার কোনো গল্প নেই, আর তাহলে ভলিউম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার কোনো গল্প নেই। এই জন্য বলা হয় যে ডেলভি মিক্সিং, তাহলে আইডিয়াল এটি সেকেন্ড কন্ডিশন, সেটা কি, ডেলভি মিক্সিং ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ যখন আমি মেশাবো কাউকে তখন কি হবে, ভলিউমটা 0 হবে। সেকেন্ড কন্ডিশন দেখো, বলছে হিট চেঞ্জ। সেকেন্ড কন্ডিশন লেখো হিট চেঞ্জ। আমি জাস্ট এখানে এক্সপ্রেস করছি, জাস্ট বোঝাচ্ছি, আমি স্টেটমেন্টগুলো লেখাচ্ছি না সেরকম ভাবে। ডেল্টা এইচ মিক্স ইজ ইকুয়াল টু 0 হবে বলছে, এটাও বোঝো না ডেল্টা এইচ মিক্স ইকুয়াল টু 0 হবে, এটা কি জিনিস বলছে, যখন তুমি দ্রবণটা বানাবে, সলিউশনটা তুমি যখন বানাবে, তখন না কোনো হিটের ইভলিউশন হবে, না কোনো হিট অ্যাবজর্ব হবে, অর্থাৎ সলিউশনটা ঠান্ডাও হয়ে যাবে না, গরমও হয়ে যাবে না। তুমি বলো স্যার গরম কী করে হয়, ঠান্ডা কী করে হয়? দেখো ব্যাপারটা দেখো, বুঝতে পারবে। ধরো এ ছিল তোমার সলিউট আর বি ছিল তোমার সলভেন্ট, ভালো কথা, তুমি একে মিশিয়েছো, তার মানে তোমার এ বি সলিউশনটা তৈরি হয়েছে। তাই এই এ বি সলিউশনটা বানাতে গেলে তোমাকে এ এর মধ্যে বন্ড ব্রেক করতে হয়েছে আর বি বির মধ্যে বন্ড ব্রেক করতে হয়েছে। And in order to break the bond you need energy, তাই না? আমরা দেখবেন কোনো দ্রবণ বানানোর সময় যদি না আমি সেটা গরম করে বানাই, হিট দিই, এই হিট দেওয়ার কারণটা কি, হিট দিয়ে আমি কি করি, এ বি বির মধ্যে বন্ডগুলো ব্রেক করার চেষ্টা করি, এটাই করি। আর সবসময় দিতে হয় না, কেন দিতে হয় না, বিকজ পরিবেশে যে অ্যাভেলেবেল তাপমাত্রা আছে, সারাউন্ডিংসে যে অ্যাভেলেবেল তাপমাত্রা আছে, হিট যেটা আছে সেটা নিয়ে ওরা কাজ করতে পারে। যখন হয় না তখন আমরা তাকে হিট দিই। তো যাই হোক, আমি বললাম যে ডেল্টা এইচ মিক্সিংটা 0 হবে। কেন 0 হবে দেখো, তাহলে আমি যদি এ বি সলিউশনটা বানাতে চাই তাহলে এ এ বন্ড অ্যান্ড বি বি বন্ড আমাকে ব্রেক করতে হবে। অ্যান্ড ইন অর্ডার টু ব্রেক দ্য এ এ অ্যান্ড বি বি বন্ড ইউ নিড এনার্জি, তোমার এনার্জি দরকার। কিন্তু যখন এ বি সলিউশনটা তৈরি হচ্ছে তখন এনার্জি রিলিজ হয়, অর্থাৎ এ আর বি যখন রিকম্বাইন করছে তখন কিন্তু এনার্জিটা রিলিজ হবে। এখন যতটা মানে প্রথমে এনার্জি লেগেছিল, তারপরে যখন এ বি সলিউশনটা তৈরি হচ্ছে তখন এনার্জি তোমার রিলিজ হবে। এখন যত এনার্জি তুমি ইনপুট করেছো ততটাই যদি আউটপুট হয় তাহলে কি কোনো হিটার চেঞ্জ হবে? যতটা এনার্জি তুমি দিয়েছো ভাঙতে, ঠিক সলিউশন তৈরি হওয়ার ততটা এনার্জি রিলিজ হয়ে গেল, তাহলে তোমার অ্যাকচুয়ালি কি কোনো এনার্জি চেঞ্জ হলো না। যতটা ইনপুট দিয়েছে ততটাই আউটপুট এসছে, তাহলে কোনো চেঞ্জ হলো না। তাহলে আইডিয়াল সলিউশন হলে এরকমই হবে, অর্থাৎ ভাঙতে যা এনার্জি লেগেছে আর গড়ার সময় একই এনার্জি বেরিয়ে এসছে, তার মানে আদৌ কোনো এনার্জি চেঞ্জ হয়নি। কিন্তু নন আইডিয়াল কেসে এটা হবে, কেন? নন আইডিয়াল কেসে কিরকম হবে, এ কে ভাঙতে যতটা এনার্জি লেগেছে, এ বা বি কে ভাঙতে যতটা এনার্জি লেগেছে, দেখা যায় এ বি যখন তৈরি হলো ততটা এনার্জি রিলিজ হয়নি। তাহলে কি হবে, সলিউশনটা ঠান্ডা হয়ে যাবে। আবার যদি এরকম হয় এ আর বি কে ভাঙতে যতটা এনার্জি লেগেছে, যখন এ বি সলিউশনটা তৈরি হলো অনেক বেশি হিট ইভলভ হলো, তখন কি হবে, সলিউশনটা গরম হয়ে যাবে। এরকম প্র্যাকটিক্যাল অনেক এক্সাম্পল তোমরা জানো, ঠিক আছে? তাহলে সেকেন্ড কন্ডিশনটা কি বললাম, ডেল্টা এইচ মিক্সিং শুড বি ইকুয়াল টু 0। নেক্সট যে কন্ডিশন সেটা হচ্ছে there should be no chemical reaction, কোনো বিক্রিয়া হবে না, সলিউট এবং সলভেন্ট তারা বিক্রিয়া করবে না, তারা তো দ্রবণ বানাবে, বিক্রিয়া করে গেলে অন্য কিছু বানিয়ে ফেললে কি করে হবে? তাহলে there should be no chemical reaction between the solvent and solute,
অর্থাৎ দ্রাব এবং দ্রাবকের মধ্যে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটা চলবে না। যদি ঘটে যায় তাহলে সেটা আইডিয়াল সলিউশন বানাবে না, সেটা নন আইডিয়াল সলিউশন হয়ে যাবে, অনাদর্শ দ্রবণ হবে। এক্সাম্পল কি, H2O এর সঙ্গে অ্যামোনিয়ার বিক্রিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যাওয়া। H2O এর সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া, H2CO3 তৈরি হয়ে যাওয়া। H2O এর সঙ্গে ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া, CaOH2 তৈরি হয়ে যাওয়া। এই যে এরা রিঅ্যাক্ট করে যাচ্ছে, সবাই পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে একটা কম্পাউন্ড বানিয়ে ফেলেছে, তাই না? তাহলে these are the example of non ideal solution, এগুলো সবাই নন আইডিয়াল সলিউশন। বুঝতে পারলাম? নেক্সট, নেক্সট হচ্ছে দ্রাবক গুলি বিয়োজিত হবে না, অর্থাৎ solutes will not dissociate। যেমন ধরো তুমি NaCl এর দ্রবণ বানালে, কিন্তু NaCl ভেঙে যাবে, যখন তুমি জল দেবে তখন NaCl টা Na প্লাস Cl মাইনাস বানিয়ে ফেলবে, তাই না? কারণ নুন জল কোনো আদর্শ দ্রবণ নয়, অনাদর্শ দ্রবণ, বিকজ নুনটা ওখানে গিয়ে ভেঙে যাচ্ছে, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে ডিসোসিয়েট করে যাচ্ছে। আইডিয়াল সলিউশনের কন্ডিশন হচ্ছে সলিউট গুলো ডিসোসিয়েট করবে না। লাস্ট কন্ডিশন, তাহলে পরীক্ষা যদি লিখতে দেয় তোমাকে এই সমস্ত কন্ডিশন লিখতে হবে, কিন্তু যতগুলো কন্ডিশন প্রথম থেকে আমি বলছি সমস্ত কন্ডিশন কিন্তু তোমাকে লিখতে হবে। Solute should not associate, solute molecules should not associate, অর্থাৎ তারা সংযুক্ত হবে না। দ্রাব মলিকিউলগুলির, দ্রাব অণুগুলি গুলির সংযুক্তিকরণ ঘটবে না, সংযুক্তিকরণ ঘটবে না। এক্সাম্পল, ধরো অ্যাসিটিক অ্যাসিড, যখন তুমি দুটো অ্যাসিটিক অ্যাসিড নেবে ওরা সংযুক্ত হয়ে যাবে এইভাবে, পরস্পর হাইড্রোজেন বন্ডিং করে ডাইমার করবে, ডাইমার বলা হয়। নিয়েছিলাম একটা অ্যাসিড, কিন্তু একটা মিলে দুটো মিলে একটা অ্যাসিড হয়ে যাবে, অর্থাৎ দুটো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত হয়ে একটা মলিকিউল বানিয়ে ফেলবে, তাহলে দুটো যুক্ত হয়ে যাচ্ছে, অ্যাসোসিয়েশন, একে বলা হয় অ্যাসোসিয়েশন। তাহলে অ্যাসোসিয়েশন কোনো রকমের অ্যাসোসিয়েশন ফেভার্ড নয়, অর্থাৎ আইডিয়াল সলিউশন হতে গেলে অ্যাসোসিয়েশন চলবে না, ডিসোসিয়েশন চলবে না, রিঅ্যাকশন করা চলবে না, হিট চেঞ্জ হওয়া চলবে না, ভলিউম চেঞ্জ হওয়া চলবে না। এই হচ্ছে তোমার আইডিয়ালিটির সলিউশন। এ প্রসঙ্গে আরো একটা কথা বলা, দুটো কথা খুব ট্রু। বলছে দেয়ার ইজ নো সলিউশন which is perfectly ideal, এমন কোনো দ্রবণ নেই যেটা সম্পূর্ণরূপে আদর্শ। জাস্ট বাট কিছু কিছু দ্রবণ আছে যারা আইডিয়াল সলিউশনের মতো বিহেভ করে, দে বিহেভ লাইক আইডিয়াল সলিউশন। যেমন ধরো বেনজিন অ্যান্ড টলুইন, এদের মিক্সচারটা আইডিয়ালি বিহেভ করে। কার্বন টেট্রাক্লোরাইড অ্যান্ড SiCl4, সিলিকন টেট্রাক্লোরাইড, এদের মিক্সচার আইডিয়ালি বিহেভ করে। N-হেক্সেন অ্যান্ড N-হেপ্টেন, এদের মিক্সচার আইডিয়ালি বিহেভ করে। লাস্ট আরেকটা কথা যেটা বলার এই প্রসঙ্গে, সেটা হচ্ছে নন আইডিয়াল। আমি কি বললাম যে আইডিয়াল সলিউশন সব কন্ডিশনে সবাই আইডিয়াল হবে এটা নয়, আবার সবাই যে অলওয়েজ নন আইডিয়াল তাও নাও হতে পারে। নন আইডিয়াল সলিউশন কি যদি আমরা ডাইলিউট করতে থাকি
তাহলে সেটা আইডিয়ালিটির দিকে অ্যাপ্রোচ করে। তাহলে কি বললাম, যেমন অরিজিনালি আইডিয়াল মানে পারফেক্ট আইডিয়াল বলে কিছু হয় না, তেমন পারফেক্টলি নন আইডিয়ালগুলোকে আমরা আইডিয়ালের দিকে নিয়ে যেতে পারি উইথ দ্য ইনক্রিজ অফ ডাইলিউশন। যত আমরা তাকে আমরা লঘু করব, যত কোনো একটা নন আইডিয়াল সলিউশনকে লঘু করব, তত ধীরে ধীরে সে আইডিয়ালিটির দিকে অ্যাপ্রোচ করতে থাকবে। তার মানে আমি এটা বলছি না তারা আইডিয়াল হয়ে যাবে, কিছু কিছু করে আইডিয়াল বিহেভিয়ার তাদের মধ্যে দেখা যেতে পারে। তাহলে এই কারণে লাস্ট কথা, অল সলিউশন সমস্ত দ্রবণ, অল সলিউশন সমস্ত দ্রবণ অ্যাপ্রোচ আইডিয়াল বিহেভিয়ার অন সাকসেসিভ ডাইলিউশন। অর্থাৎ লিখে রাখো, দ্রবণের লঘুতা বৃদ্ধি করার সাথে সাথে, দ্রবণের লঘুকরণ করার সাথে সাথে নন আইডিয়াল দ্রবণ বা অনাদর্শ দ্রবণগুলো আদর্শ দ্রবণের মতো বিহেভ করতে আরম্ভ করে, আদর্শ আচরণ করতে আরম্ভ করে। তার মানে আমি বলছি না যে পুরোপুরি আইডিয়াল হয়ে যাবে, বাট ওর মতো বিহেভগুলো দেখতে পাবে তুমি। এরপর নেক্সট যে পার্টটা আমরা পড়বো, যে আইডিয়াল সলিউশনের গ্রাফটা কিরকম হয়, কিরকম হয় ভেপার প্রেসারের গ্রাফটা, আইডিয়াল সলিউশনে ভেপার প্রেসার কিরকম হয়, নন আইডিয়াল হলে ভেপার প্রেসারটা কেমন হয়, আমরা এরপর এটা দেখবো। চলো দেখা যাক। একটা আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে ভেপার প্রেসারের গ্রাফটা কিরকম হয় সেটা আমরা এঁকেছি, এবং এই গ্রাফটা কি করে কি কি এক্সপ্রেস করছে, কি কি বোঝা যায় এই গ্রাফ থেকে, এবং এই গ্রাফ থেকেই আমরা নন আইডিয়াল কেসটা কিরকম হবে, পজিটিভ ডেভিয়েশন নেগেটিভ ডেভিয়েশন কি আমাদের বুঝতে গেলে এই গ্রাফটাকে ভালো করে বুঝতে হবে। তো এখানে আমি একটা কথা বলি, সেটা এই গ্রাফটা বোঝার আগে আমরা আগে এটা পড়ি। আমরা নিশ্চয়ই এই রকমের নিচের একটা গ্রাফ পড়েছি, কি পড়ছি, যে ভেপার প্রেসার ভার্সেস মোল ফ্র্যাকশনের একটা গ্রাফ আমরা পড়েছি, এবং আমরা এটা দেখেছি যত মোল ফ্র্যাকশন বাড়বে তত ভেপার প্রেসার তোমার বাড়বে। পড়েছি জাস্ট ভেপার প্রেসার যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা এটা পড়েছি যে মোল ফ্র্যাকশন যত বাড়বে সলভেন্টের, তখন তত তার ভেপার প্রেসার, যত এদিকে যাচ্ছে মোল ফ্র্যাকশন বাড়ছে এবং তত তোমার ভেপার প্রেসারটা কিন্তু ইনক্রিজ করছে। এখন দেখো, এটা কোনো একটা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য আমরা পড়েছি, কিন্তু যখন আমি একটা সলিউশন নিচ্ছি, এবং সলিউশনটা কাকে দিয়ে বানিয়েছি না, এমন একটা সলিউট নিয়েছি যে নিজে লিকুইড এবং ভোলাটাইল, এমন একটা সলভেন্ট নিয়েছি সেও লিকুইড এবং ভোলাটাইল। অর্থাৎ এখন কিন্তু ভেপার প্রেসারটা শুধুমাত্র সলভেন্টের জন্য হবে তা কিন্তু নয়, সলিউট এবং সলভেন্ট দুজনেই ভেপারে আসবে। সুতরাং দুজনকে আমি একই গ্রাফে কম্বাইন করছি। দেখো এখানে আমি ধরে নিচ্ছি, আমি এখানে দুটো কেস কনসিডার করে নিচ্ছি গ্রাফটা বুঝতে গেলে, যে এ আর বি কে মিশিয়েছি আমি, এ প্লাস বি মিশিয়ে আমি বানিয়েছি এ বি সলিউশন বানিয়েছি, ভালো কথা। এবং বিটা হচ্ছে সলভেন্ট আর এটা হচ্ছে সলিউট, এটা হচ্ছে দ্রাবক আর বিটা হচ্ছে দ্রাবক, আর বিটা হচ্ছে মোর ভোলাটাইল দেন এ। বি হচ্ছে মোর ভোলাটাইল, অর্থাৎ বি বেশি উবে যায়, বি এর উদ্বায়ী হওয়ার যে প্রবণতা, মানে ভেপার সেটে চলে যাওয়ার যে টেন্ডেন্সি, দ্যাট ইজ মোর দ্যান এ। যদি তাই হয় তাহলে এই গ্রাফ থেকে আমরা কি বুঝছি, আমি বলবো গোটা গ্রাফটাতে একসাথে কনসেন্ট্রেট করতে না, যে কোনো একটা পার্টিকুলার জিনিসকে দেখতে। কিরকম, আমি প্রথমে এ রেসপেক্টে ভাবি, আমি প্রথমে সলিউট এ এর রেসপেক্টে ভাবছি, আমি ধরে নিচ্ছি বি তখন নেই। ওকে, যদি তাই হয় তাহলে ইনিশিয়ালি বি যদি না থাকে, মানে মোল ফ্র্যাকশন অফ বি ইজ ইকুয়াল টু 0, দেখো মোল ফ্র্যাকশন অফ বি ইকুয়ালস টু 0, অর্থাৎ বি নেই, ধরে নিচ্ছি নেই, বা বি যদি থাকেও সেটা এ রেসপেক্টে নেগলিজেবল। ওকে, তাহলে পুরোটাই এ আছে, মোল ফ্র্যাকশন অফ এ ইজ ইকুয়াল টু 1 লিখেছি। তাহলে ভেপার প্রেসার যতটুকু জেনারেট হবে, দেখো সেটা এর জন্যই হবে, ভেপার প্রেসার যতটুকু জেনারেট হবে সেটা এর জন্যই হবে। আচ্ছা, এখন যত আমরা লেফট টু রাইট যাচ্ছি, এটা কি দেখাচ্ছে তোমাকে, লেফট টু রাইট গেলে কি দেখাচ্ছে, x ইকুয়াল টু 1 ছিল, রাইটে গিয়ে x ইকুয়াল টু 0, অর্থাৎ মোল ফ্র্যাকশন অফ এটা ধীরে ধীরে কমেছে। আর আমরা কি প্রমাণ করেছি, কি দেখে এসেছি,
যে মোল ফ্র্যাকশনটা প্রেসারের সাথে কি প্রপোর্শনাল, এটা পড়ে এসেছি, মোল ফ্র্যাকশনটা ভেপার প্রেসারের সাথে প্রপোর্শনাল। তাহলে দেখো মোল ফ্র্যাকশনটা লেফট টু রাইট গেলে কমছে, কমতে কমতে জিরো হয়েছে, তাহলে ভেপার প্রেসার অফ এটাও কমতে কমতে জিরোর দিকে যাবে না আস্তে আস্তে। দেখো এই পয়েন্ট থেকে ভেপার প্রেসার অফ এটা জিরো হয়ে গেছে, বোঝা গেছে? তাহলে এটা হলো, এবং এটা দেখো সেইটা ওই সূত্রটা মেনেই হয়েছে। দেখো এই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, এই সূত্রটা P is equal to P naught x, এটা মেনেই কিন্তু এটা হয়েছে। বা উল্টো দিক থেকে তুমি দেখতে পারো, প্রথমে মোল ফ্র্যাকশন অফ A 0 ছিল, এদিক থেকে আস্তে আস্তে আমি যত এদিকে আসছি তত দেখো মোল ফ্র্যাকশন অফ এটা বেড়েছে, বেড়ে বেড়ে এখানে 1 হয়েছে, তাই তো? তাহলে যত মোল ফ্র্যাকশন অফ A বেড়েছে তত ভেপার প্রেসারটা ইনক্রিজ করবে, করতে করতে দেখো এখানে গিয়ে থেমেছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট এটাকে ভুলে যাও, এবারে B এর রেসপেক্টে ভাবো। রেড কালারে লেখা আছে B এর রেসপেক্টে ভাবো। মনে করো এটা এখন নেই, কম্বাইন হলে কি হবে সেটা পরে বলছি, আপাতত মনে করো B এর কথা বলছি। ইনিশিয়ালি দেখো B টা এখানে ম্যাক্সিমাম আছে, A প্রায় নেই, 0 মানে নেই, ধরে নাও নেই। তাহলে B যদি ম্যাক্সিমাম থাকে মানে 1 মানে ম্যাক্সিমাম রয়েছে, তাহলে যতটুকু ভেপার প্রেসার জেনারেট হবে সেটা ডিউ টু B, P নট B লিখেছি। এবার তুমি যদি এদিক থেকে এদিকে মুভ করো, কি দেখছো? মোল ফ্র্যাকশন অফ B টা প্রথমে 1 ছিল, সেটা আস্তে আস্তে 0 হয়েছে, অর্থাৎ মোল ফ্র্যাকশনটা কমেছে। তাহলে মোল ফ্র্যাকশনটা কমলে ভেপার প্রেসারও কমবে, তুমি দেখো ভেপার প্রেসারটা কিন্তু ধীরে ধীরে কমে এসছে। বা উল্টো দিক থেকেও ভাবতে পারো, এই দিক থেকে যদি ভাবো এরকম ভাবে ভাবো, ইনিশিয়ালি মোল ফ্র্যাকশন অফ B ছিল 0, ধীরে ধীরে B অ্যাড করেছো, করতে করতে B এর অ্যামাউন্টটা 1 হয়েছে এবং সেরকম ভাবে ভেপার প্রেসারটা বেড়েছে। এখন প্রশ্ন হলো ভেপার প্রেসার A এর থেকে ভেপার প্রেসার B টা বেশি কেন? কারণ আমি ধরে নিয়েছি B টা হচ্ছে বেশি ভোলাটাইল দ্যান A, অর্থাৎ B এর ভেপারে যাওয়ার টেন্ডেন্সি A এর থেকে কিন্তু বেশি। তাহলে যেহেতু B এর ভেপারে যাওয়ার টেন্ডেন্সি A এর অপেক্ষা বেশি, সুতরাং ভেপার প্রেসার অফ B এর ক্ষেত্রেটা মানে যতটা ভেপার তৈরি করছে B, সেটা অনেকটাই A এর থেকে বেশি, অর্থাৎ A এর থেকে অনেক বেশি ভেপার তৈরি করে B। তাহলে ভেপার প্রেসার ডিউ টু B উইল বি হায়ার দ্যান ভেপার প্রেসার ডিউ টু A। এই জন্য এর প্রেসার একটু হাই, এর প্রেসার একটুখানি লো। কারণ এই যে কন্ডিশন, এই যে কন্ডিশনটা, এই লাইনগুলো, এই লাইনটা সবসময় একটা পিওর কম্পোনেন্টকে এক্সপ্রেস করে। দেখো যখন আমি xb এর জন্য ইকুয়াল টু 1 নিয়েছি তখন কিন্তু x ইকুয়াল টু 0, অর্থাৎ a বলে কিছু নেই, পুরোপুরি b আছে। তাহলে এটা একটা পিওর কম্পোনেন্ট, পিওর কম্পোনেন্টের ভেপার প্রেসার আমরা p নট b বলতাম, পিওর সলভেন্টের ভেপার প্রেসার কি বলতাম? p নট বলতাম। সিমিলারলি এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু এটা পিওর সলভেন্টকে এক্সপ্রেস করে বা সলিউটকে এক্সপ্রেস করে, তাই না? তাহলে দেখো এই মাঝখানের অবস্থাটা, মানে এরকম মাঝখানে কোনো একটা পয়েন্ট যদি নিই, সেখানে দেখো XA ও আছে এবং XB ও কিন্তু আছে, ডিফারেন্ট কম্পোজিশন আলাদা, XA আর XB এর কম্পোজিশন আলাদা। দেখো XA এবং XB দুজনের দুই প্রান্তে 0 এবং 1, XA এখানে 0 এখানে 1, XB এখানে 1 এখানে 0, তার মানে মাঝখানের জায়গাতে XA টাও পুরোপুরি 0 নয় 1 ও নয়, XB টাও পুরোপুরি 0 নয় 1 ও নয়, অর্থাৎ মাঝখানের অংশে XA আছে এবং XB দুজনেই কিন্তু আছে। দুই প্রান্তে ধরো XA টা এখানে 0 এখানে 1, তার মানে মাঝখানে 1 থেকে 0 এর মাঝখানে মোল ফ্র্যাকশনটা রয়েছে। সিমিলারলি XB টা এখানে 0 এখানে 1, তার মানে মাঝখানে কোন একটা পয়েন্টে XB টা 0 এবং 1 এর মাঝখানে, কারণ আমরা জানি যে XA প্লাস XB সমান সমান 1, XA আর XB যোগফল সবসময় তোমার 1 হবে। তাহলে এখানে XA প্লাস XB 0 প্লাস 1 1 হয়, এখানেও XA প্লাস XB 0 প্লাস 1 1 হয়। মানে মাঝখানের কোনো একটা জায়গাতেও XA প্লাস XB টা অবশ্যই 1, তার মানে এখানে XA এবং XB মাঝখানের পয়েন্টটাতে XA এবং XB দুজনেই আছে। আচ্ছা, তাহলে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে তোমার মাঝখানের কোনো একটা পয়েন্ট, সেখানে কি করছে? সলিউশনটা ভেপার প্রেসারকে এক্সপ্রেস করছে। দেখো P is equal to PA plus PB, অর্থাৎ যে কোনো একটা এক্সটেন্ট, ধরো এই ধারে একদম এই ধারে শুধুমাত্র A ছিল, এই ধারে শুধুমাত্র B ছিল, তাহলে মাঝখানে A আর B দুজনেই আছে। মনে করো দ্রবণটাতে আমি সলিউশনটাতে আমার B সলভেন্ট ছিল, আমি ইনিশিয়ালি A অ্যাড করিনি, কোনো সলিউট অ্যাড করিনি, তাহলে পিওর ভেপার প্রেসার পাবো, সেটা আমি এদিকে লিখেছিলাম। এবার আস্তে আস্তে আমি A অ্যাড করছি, সলিউট অ্যাড করছি, তাহলে আস্তে আস্তে এটাও ভেপারে আসবে। অর্থাৎ আগে ভেপারে যখন শুধুমাত্র B ছিল, এরপর যখন আমি A অ্যাড করে দিয়েছি তখন কিন্তু ভেপারে Aও চলে এসছে, অর্থাৎ এখন বিটার পিওর সেটে নেই, B এর মধ্যে আমি কিছুটা A অ্যাড করছি, বিকজ বিটা পিওর সেটে কখন ছিল? যখন এটা 0 ছিল, বাট আমি সার্টেন টাইম পরে কিছু পরিমাণ A অ্যাড করেছি, তাহলে বিটার পিওর সেটে নেই, এখান থেকে এদিকে সরে এসছে কিছুটা,
তাই তো? তার মানে এখন যে ভেপার প্রেসার সেটা কি, ভেপার প্রেসার অফ এ প্লাস ভেপার প্রেসার অফ বি। তাহলে এই যে গ্রাফটা উপরের দিকে যে লাইনটা আঁকা আছে এই লাইনটা কি ইন্ডিকেট করে, সেই লাইনটা ইন্ডিকেট করে যে ভেপার প্রেসার অফ এ প্লাস ভেপার প্রেসার অফ বি ইজ ইকুয়াল টু টোটাল প্রেসার। তাহলে আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে গ্রাফটা এরকম নেচারের হওয়া উচিত। এবং এখান থেকে কনক্লুশনটা কি লেখা আছে, ইন কেস অফ আইডিয়াল সলিউশন, একটা আইডিয়াল বা আদর্শ দ্রবণের ক্ষেত্রে ভেপার প্রেসার অফ সলিউশন অর্থাৎ দ্রবণের ভেপার প্রেসার কি বলছে, অফ ডিফারেন্ট কম্পোজিশন লাইজ বিটুইন ভেপার প্রেসার অফ পিওর কম্পোনেন্ট, অর্থাৎ পিওর কম্পোনেন্ট গুলো যে ভেপার প্রেসার, দেখো এইদিকে একটা পিওর কম্পোনেন্ট শুধুমাত্র এ ছিল, এইদিকে একটা পিওর কম্পোনেন্ট শুধুমাত্র বি ছিল, তাহলে মাঝখানের অংশটা অর্থাৎ দ্রবণের, দেখো এদিকে কি ছিল, শুধুমাত্র বি, কোনো এ ছিল না, এদিকে কি আছে শুধুমাত্র এ, কোনো বি ছিল না, অর্থাৎ এগুলো সব পিওর স্টেট। আর যখন তুমি এ আর বি কে মিশিয়ে দিয়েছো তখন এও পিওর নেই বিও আর পিওর নেই, সেটা দ্রবণ হয়ে গেছে। তখন তাহলে দ্রবণের ভেপার প্রেসারটা মাঝখানে কোনো জায়গা, অর্থাৎ দ্রবণের ভেপার প্রেসার সবসময় পিওর কম্পোনেন্টগুলোর ভেপার প্রেসারের মধ্যবর্তী হয়। দ্রবণের ভেপার প্রেসার সবসময় পিওর কম্পোনেন্টগুলোর মধ্যবর্তী হয়, সেটাই কনক্লুশনে তোমার এখানে লেখা আছে। নেক্সট আমরা যাব সেটা হচ্ছে নন আইডিয়াল সলিউশন। এবার আমরা কন্ডিশন যেগুলো দেখবো দ্যাট ইজ ফর নন আইডিয়াল সলিউশন। তাহলে আমাদের এবারে দেখতে হবে নন আইডিয়াল সলিউশনের কেসগুলো। নন আইডিয়াল সলিউশন, নন আইডিয়ালের ক্ষেত্রে এই আইডিয়াল গ্রাফটা আমি এখন রাখলাম, এটাকেই ডেরিভেট করাবো। এখন কোন একটা সলিউশনকে আমরা নন আইডিয়াল কখন বলছি, বেসিক্যালি প্রথম কথা যেটা আসবে, যারা রাউল্টের সূত্র মেনে চলে না, যদি রাউল্টের সূত্র যারা মেনে চলে তারা যদি আইডিয়াল হয়, তাহলে যারা মানবে না তাহলে তারা নন আইডিয়াল হবে। রাউল্টের সূত্রটা কি ছিল, পি ইকুয়ালস টু পি নট ইন্টু মোল ফ্র্যাকশন, তাই ছিল। যদি সলভেন্টটা এ হয় তাহলে পি এ ইজ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, আর যদি বি হয় সলিউট বি ভোলাটাইল যদি হয় তাহলে কি বলতাম, পি বি ইজ ইকুয়াল টু পি নট বি ইন্টু এক্স বি। এটা তোমরা প্রুভ করেছে, এটাই রাউল্টস ল। তার মানে যদি নন আইডিয়াল হয় তখন এই লটা সে মেনে চলবে না, অর্থাৎ এখানে লেখা আছে the solution which do not obey Raoult's law, তার মানে প্রথম যে কন্ডিশনটা এটা মানবে না, পি এ ইজ নট ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, এই কন্ডিশনটা মানবে না, পি নট পি বি নট ইকুয়াল টু পি নট বি ইন্টু এক্স বি হবে, আর এটাও মানবে না। টোটাল প্রেসারটা যে যোগফল হবে তার থেকে বেশি বা কম হবে, অর্থাৎ এগুলো কোনোটাই ইকুয়াল হবে না, হয় বেশি হবে না হয় কম হবে। যেটা আমরা রাউল্টের সূত্রে পড়েছিলাম যে পি ইজ ইকুয়াল টু পি নট এ, মানে পি এ ইজ ইকুয়াল টু পি নট এ ইন্টু এক্স এ, ইকুয়াল লিখেছিলাম, এই ইকুয়াল সাইনটার ভ্যালিড নয়, হয় বেশি হবে না হয় কম হবে। আর একটা বলেছিলাম কন্ডিশন যে ডেল্টা ইজ মিক্সিং জিরো হবে। আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে বলেছিলাম যে কোনো হিট চেঞ্জ হবে না বা কোনো হিট অ্যাবজর্পশন হবে না। তার মানে নন আইডিয়াল সলিউশনের ক্ষেত্রে হিট অ্যাবজর্পশন হতে পারে বা হিট রিলিজ হতে পারে। ডেল ভি মিক্সিং নট ইকুয়াল টু জিরো বলেছিলাম, অর্থাৎ বলেছিলাম যে যাদের যতটা মেশাচ্ছি ভলিউম, টোটাল ভলিউম ততটুকুই হবে, ভলিউম বেড়ে যাবে না কমে যাবে না। এখানে বলছে নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ ভলিউম চেঞ্জটা জিরো না। নট ইকুয়াল টু জিরো মানে কি, ভলিউম যে চেঞ্জ হওয়া, অর্থাৎ মিক্সচারের আগে যত ভলিউম ছিল সলিউট প্লাস সলভেন্ট মেশানোর পরে মোট ভলিউম ততটুকুই হওয়ার কথা, আইডিয়াল হলে তাই হবে। কিন্তু নন আইডিয়াল কেস যেহেতু, তাহলে সেটা কি হতে পারে, যতটুকু মেশালাম তার থেকে একটু বেশি হতে পারে, যতটুকু মেশালাম সলিড এবং সলভেন্ট তার থেকে একটু কমও হতে পারে। এখন লজিকগুলো আমাকে বুঝতে হবে, ওগুলো ফার্দার ক্লাসিফাই করে সেটা আমি পরে আসছি এই পার্টটাতে। এখন আমাকে লজিকগুলো বুঝতে হবে যে কেন এরকম ঘটনাটা ঘটলো। প্রথম ডেল্টা ইজ মিক্সিং নট ইকুয়াল টু জিরো কথাটা বলি, এই যে একটু আগে বলছিলাম। আচ্ছা আমি আপাতত গ্রাফটা মুছছি, এটা আমি পরে আবার আঁকবো। প্রথম আমি এই পয়েন্টে পড়ে যাচ্ছি, আমি এই পয়েন্টটা আগে বুঝি যে ডেল্টা ইজ মিক্সিং নট ইকুয়াল টু জিরো। ডেল্টা ইজ, আমি কি বলেছিলাম, দেখো এ এর সঙ্গে আমি বি কে মেশাচ্ছি তবে আমার এ বি সলিউশনটা তৈরি হচ্ছে, ভালো কথা। তাহলে এ এর সঙ্গে বি কে মেশাতে গেলে এ এর মধ্যে বন্ড ব্রেক করতে হয়েছে এবং বি বির মধ্যে বন্ড ব্রেক করতে হয়েছে, তারপরে গিয়ে তোমার এ বিটা তৈরি হয়েছে, ভালো কথা। কিন্তু এই এ বন্ড ব্রেক করতে যে এনার্জি লেগেছে, যদি এ বি বন্ড ব্রেক করার মানে তৈরি হওয়ার সময় ততটাই এনার্জি রিলিজ না হয়, তাহলে কিন্তু হিট কম বা বেশি হবে। অর্থাৎ আমি ইনপুট করলাম যা এনার্জি, আউটপুট করলাম বেশি, তখন হিটিং হবে। আমি ইনপুট করলাম যা এনার্জি, ফেরত পেলাম কম, তাহলে কি হবে, কুলিং হবে। এখন কেন এই ঘটনাটা ঘটে, এটা এরকম কেন হয়েছে, বিকজ এ এর মধ্যে এবং বি বির মধ্যে এবং এ বির মধ্যে, অর্থাৎ সলিউট ইন্টারঅ্যাকশন
is not equal to solvent solvent interaction is not equal to solute solvent interaction। অর্থাৎ তিন ধরনের ইন্টারাকশন যেটা সমান হওয়ার কথা আইডিয়াল সলিউশন হতে গেলে বলেছিলাম যে সবার মধ্যে, অর্থাৎ সলিউট নিজেদের মধ্যে যা ইন্টারাক্ট করবে, সলভেন্টরা নিজেদের মধ্যে যা ইন্টারাক্ট করবে, আর সলিউট এবং সলভেন্ট নিজেদের মধ্যে যে ইন্টারাকশন করবে সেগুলো যদি সমান না হয়, কম বেশি যদি হয়, তখন এই হিটের ইভলিউশনটা হতে পারে। তো নন আইডিয়াল কেসে তাই হয়। আচ্ছা, ডেল ভি মিক্সিংটা 0 বল, নট ইকুয়াল টু 0 বলেছি। ধরো এ এর সঙ্গে আমি বিবি মেশাচ্ছি, ভালো কথা, তাহলে আমার তৈরি হবে এবি সলিউশন। এখন এই এ এবং বি এর মধ্যে যদি খুব স্ট্রঙ্গার ইন্টারাকশন থাকে, খুব স্ট্রং ইন্টারাকশন, অর্থাৎ এ বি কে মারাত্মকভাবে ইন্টারাক্ট করে, হাইড্রোজেন বন্ডিং করে, স্ট্রং হাইড্রোজেন বন্ডিং করে, বা এ এর সঙ্গে বি এর সঙ্গে আয়নিক ইন্টারাকশন আছে, তখন কি হবে, এ আর বি যখন ওরা মিশছে তারা ম্যাক্সিমাম কাছাকাছি চলে আসবে, তারা সবাই ম্যাক্সিমাম কাছাকাছি চলে আসবে, এবং ইট ইজ দ্য ইন্টারমলিকুলার গ্যাপ যার উপরে ভলিউম অফ দ্য সলিউশন আর ডিপেন্ডেন্ট। যদি ইন্টারমলিকুলার গ্যাপ, মলিকুলগুলোর মধ্যে যদি মাঝখানের গ্যাপটা খুব কমে যায়, তখন টোটাল ভলিউম তো ডিক্রিজ করবে। আর যদি রিপিল করে, এ বি কেউ কাউকে পছন্দ করে না, দে ডিসলাইক ইচ আদার, ইন দ্যাট কেস হোয়াট উইল হ্যাপেন, এ আর বি যেহেতু পরস্পরকে রিপিল করছে, বিকর্ষণ করছে, ফলে কেউ পরস্পরের কাছে আসতে পারছে না, এ একে দূরে পাঠাচ্ছে, এ একে দূরে পাঠাচ্ছে, ফলে নেট কি হচ্ছে, মোদ্দা কথা কি হচ্ছে, এখানে দুটো এ আর বি এদের মাঝখানে গ্যাপ বেড়ে যাচ্ছে, এবং গ্যাপ বেড়ে গেলে মোট আয়তনটা কিন্তু বেড়ে যাবে। তাহলে এগেইন ঘুরে ফিরে সেই ইন্টারাকশন, যেহেতু এ এ বি বি এবং এ বি সবার মধ্যে ইন্টারাকশনটা সমান নয়, তাই ভলিউম চেঞ্জটা কিন্তু একই নাও, মানে টোটাল ভলিউম চেঞ্জটা শূন্য নাও হতে পারে, বেশি হয়ে যেতে পারে ভলিউম, কমও হতে পারে। আচ্ছা, যে পার্টটা আরেকটা বলা, আর ভেপার প্রেসার তো এটা হবেই না, কারণ তুমি যতটুকু ভেপার প্রেসার আশা করছিলে তার থেকে বেশি ভেপার হতে পারে, তার থেকে কমও হতে পারে, ইকুয়াল তো নাই হতে পারে। আচ্ছা, এই পয়েন্টটা আমরা বুঝলাম। এখন তারা বলছে যে তারা নন আইডিয়াল সলিউশনকে দুটো ভাগে ভাঙা হয়েছে, কিরকম, একটা বলছে সলিউশন যারা পজিটিভ ডেভিয়েশন দেখায়, পজিটিভ ডেভিয়েশন অর্থাৎ ধনাত্মক বিচ্যুতি, আরেকটা বলছে যারা নেগেটিভ ডেভিয়েশন দেখায়। তাহলে নন আইডিয়াল সলিউশনকে দুটো পার্টে ভাঙা হয়েছে, একটা হচ্ছে সলিউশন যারা পজিটিভ ডেভিয়েশন মানে ধনাত্মক বিচ্যুতি, আরেকটা হচ্ছে যারা নেগেটিভ ডেভিয়েশন বা ঋণাত্মক বিচ্যুতি দেখায়। এখন ব্যাপারটা হচ্ছে কারা ধনাত্মক পজিটিভ ডেভিয়েশন দেখায়, কারা ঋণাত্মক ডেভিয়েশন দেখায়। তো আমাকে আগে বুঝতে হবে পজিটিভ ডেভিয়েশন জিনিসটা কি, নেগেটিভ ডেভিয়েশন জিনিসটা কি, এটা আমাকে আগে বুঝতে হবে। তারপর তো আমি তার রিজনটা দেখবো যে এই রিজনটা, এই ঘটনাটা কেন ঘটলো, তারপর তার ব্যাখ্যায় যাবো, তারপর তার এক্সপ্লেনেশন এক্সাম্পলে যাবো। তাহলে পজিটিভ ডেভিয়েশন হলে কি হয়, নেগেটিভ ডেভিয়েশন কি হলে কি হয়, সেই ব্যাপারটা আমরা আগে বুঝি, তারপর দেখবো যে কেন এমন ঘটনাটা ঘটলো। দেখো এবার সেই গ্রাফটাকে আরেকবার আঁকার পালা এসছে। এটা ছিল ঘটনা, গ্রাফটা যেটা আইডিয়াল কেসে যেটা এঁকেছিলাম সেটা এই গ্রাফটা ছিল, আইডিয়াল কেসে গ্রাফটা ছিল এটা। এখন ধরে নিচ্ছি পজিটিভ ডেভিয়েশন, অর্থাৎ এইটা তোমার আইডিয়ালি পাওয়ার কথা ছিল, তুমি এখন এর থেকে বেশি ভেপার প্রেসার পাচ্ছ, অর্থাৎ এর জন্য যে ভেপার প্রেসার তুমি পাওয়ার কথা ছিল, এটা তোমার ভেপার প্রেসার লাইন ফর এ, দিস ইজ দ্য ভেপার প্রেসার লাইন ফর এ। এ প্রথমে 0 ছিল, আস্তে আস্তে এর পরিমাণ বাড়িয়েছো, তাহলে ভেপার প্রেসারটা তোমার একইভাবে বেড়েছে। পজিটিভ ডেভিয়েশন ধনাত্মক বিচ্যুতি, অর্থাৎ বেশি দেখাচ্ছে, অর্থাৎ বেশি ভেপার পাচ্ছ তুমি, তাহলে গ্রাফটা দেখাচ্ছে এরকম। আবার বি এর ক্ষেত্রে দেখায় গ্রাফটা এটা পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যাচ্ছে, গ্রাফের নেচারটা হয়ে যাচ্ছে এরকম, অর্থাৎ যা পাওয়ার কথা তার থেকে বেশি পাচ্ছ তুমি, তার থেকে বেশি পাচ্ছ, ভেপারগুলোর থেকে বেশি পাচ্ছ, তাই না, ভেপার সবসময় বেশি আসছে। তাহলে দেখো এ আর বি এর ভেপার প্রেসার যোগ করি মোট ভেপার প্রেসারটা হয়, তাহলে এর ভেপার প্রেসারও বেশি হচ্ছে, বি এর ভেপার প্রেসারও বেশি হচ্ছে, তাহলে মোট ভেপার প্রেসারটাও তো বেশিই হবে। এটা হচ্ছে তোমার পি।
ইজ ইকুয়াল টু PA প্লাস PB। এইটা তার মানে এখানে দেখো এখানে কি হয়েছে ঘটনাগুলো, PA অর্থাৎ এই যে ভেপার প্রেসারটা পেয়েছো সেটা P0A আর XB থেকে বেশি, অর্থাৎ P0A আর XB ইকুয়াল হলে এটা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি বেশি পাচ্ছ, তার মানে PA টা যেটা পেয়েছো অর্থাৎ ভেপার প্রেসার তুমি যেটা পাচ্ছ সেটা মোর দ্যান এক্সপেক্টেড। B এর ক্ষেত্রেও তাই, PB যেটা পেয়েছো সেটাও গ্রেটার দ্যান P0B ইনটু XB, আর টোটাল ভেপার প্রেসার যেটা পেয়েছো সেটাও নিশ্চয়ই গ্রেটার দ্যান। তার মানে একটা কন্ডিশন, একটা সলিউশনের পজিটিভ ডেভিয়েশন দেখানোর শর্ত হচ্ছে তিনটে, ঠিক আছে? আরো কিছু জিনিসপত্র আছে এখানে বলা। এখন ব্যাপারটা হচ্ছে কেন এই ঘটনাটা ঘটলো, এরকম পজিটিভ পজিটিভ ডেভিয়েশন কেন এটা দেখালো, কারণটা কি, মানে যা এক্সপেক্টেড ছিল ভেপারটার থেকে বেশি কেন হয়ে গেল? দেখো তোমাদের আমি একটা জিনিস বলেছিলাম যে ইভাপোরেশনটা তোমার ইন্টারমলিকুলার ফোর্সের সঙ্গে ব্যস্তানুপাতিক, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন যত কমবে তত ইভাপোরেশন বেশি হবে। অর্থাৎ যাদেরকে তুমি মিশিয়ে একটা সলিউশন বানিয়েছো তারা যদি পরস্পরের সঙ্গে মারাত্মকভাবে ইন্টারঅ্যাক্ট করে, অর্থাৎ ফোর্স অফ কোহেসিভ ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স বেড়ে যাচ্ছে, সো দে উইল নট অ্যালাউ দেমসেলফ টু গো টু দ্য ভেপার স্টেট, তারা নিজেরা সবসময় সলিউশন স্টেটেই থাকতে চাইবে। আর যদি নিজেরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট না করে, অর্থাৎ নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন যদি না থাকে, কোহেসিভ ফোর্স যদি কমে যায়, তাহলে কি ভেপারে বেশি চলে যাবে, তাই না? সেটা তোমাদের বলেছিলাম। তো এখানেও তাই, কিছু কিছু সলিউট এবং সলভেন্ট এমন আছে যে সলিউট এবং সলভেন্ট পরস্পর ইন্টারাক্ট করতেই চায় না। সলিউটগুলো নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে থাকে, সলভেন্টগুলো নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে, কিন্তু একটা দ্রবণ বানাতে গেলে একটা সলিউট এবং সলভেন্টের মধ্যে যে ইন্টারাকশনটা দরকার সেটা যদি আমি না পাই, তাহলে সলিউট কেন সলভেন্টের সঙ্গে মিশবে? কারণ একটা দ্রবণের জন্য সলিউট সলভেন্ট ইন্টারাকশন যেটা মাস্ট, সেটা যদি না হয় তাহলে কি হবে? সলিড এবং সলভেন্ট দে আর তারা ইন্ডিপেন্ডেন্টলি রয়েছে, কেউ কারোর সঙ্গে মিশছে না, সো রাদার দে উইল গো টু দ্য ভেপার স্টেট, তাই না? তাদের মধ্যে নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বলই তো রইল না, তারা কেউ কারোর সঙ্গে মিশছে না, তার মানে কি হবে? দে আর ফ্রি, ফোর্স অফ অ্যাট্রাকশন না থাকলে কি হবে? তারা ইজিলি ভেপার স্টেটে চলে যেতে পারে, কোনো সমস্যা নেই। তো দিস ইজ দ্য রিজন। তাহলে এক্সাম্পল কি হতে পারে? এরকম কিছু এক্সাম্পল আছে, যেমন ধরো আমি একটা কিছু এক্সাম্পল লিখে নাও, তোমরা লিখে নাও, আমি বলছি মুখে। অ্যাসিটোন প্লাস ইথানল, এদের মিক্সচার পজিটিভ ডেভিয়েশন দেখাবে। নোট প্রপার লিখে নাও, অ্যাসিটোন প্লাস ইথানল। অ্যাসিটোন প্লাস কার্বন ডাই সালফাইড CH2, এদের মিক্সচার পজিটিভ ডেভিয়েশন দেখাবে। জল প্লাস মিথানল H2O প্লাস মিথানল, এদের মিক্সচারটা পজিটিভ ডেভিয়েশন দেখাবে। জল প্লাস ইথানল, CCl4 তার সঙ্গে টলুইন, CCl4 তার সঙ্গে CHCl3 মানে ক্লোরোফর্ম, অ্যাসিটোনের সঙ্গে বেনজিন, সাইক্লোহেক্সানল এবং ইথানল। এবার একটা এই সমস্ত কেসগুলোতে আমরা পজিটিভ ডেভিয়েশন দেখতে পাই। সবই বুঝলাম, কিন্তু এবার একটা এক্সপ্লেনেশন মানে একটা এক্সাম্পল দিয়ে না বোঝালে ব্যাপারটা যেন ক্লিয়ার হচ্ছে না, একটা এক্সপ্লেনেশন দেওয়া যায়। ধরো ইথানলের সঙ্গে ইথানল C2H5OH, এই একটা ইথানল, এই একটা ইথানল, ঠিক আছে? তাহলে ইথানল গুলো দেখো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে আছে, এই একটা ইথানল। তাহলে ইথানল গুলো পরস্পরের সঙ্গে, ধরো এখানে আমি এটা মিক্সার নিচ্ছি কার, ইথানল প্লাস N হেপ্টেন নিলাম, মনে করো ইথানলের সঙ্গে N হেপ্টেনের আমি মিক্সার নিচ্ছি, ঠিক আছে? তো ইথানল গুলো পরস্পরের সঙ্গে হাইড্রোজেন বন্ডিং করে আছে, তাহলে যেহেতু ইথানল গুলো পরস্পরের সঙ্গে মিশে আছে, আর আমি যখন ইথানলকে N হেপ্টেনের মধ্যে ঢালছি বা N হেপ্টেনকে ইথানলের মধ্যে ঢালছি, ইথানল গুলো হেপ্টেনের সঙ্গে রিঅ্যাক্ট করতে চাইবে না, তাই তো? বিকজ ইথানল গুলো নিজেদের মধ্যে মিশি। এবং N হেপ্টেন কি করছে বলতো? N হেপ্টেন গুলো মাঝখানে N হেপ্টেন চলে আসছে, ইথানল গুলোর মাঝখানে সব N হেপ্টেন চলে আসছে এবং ডাইলিউশন বেড়ে যাচ্ছে, ফলে দুটো অ্যালকোহলের মাঝখানে, ইথানলের মাঝখানে এখন N হেপ্টেন চলে এসছে,
দুটো অ্যালকোহলের মাঝখানে ধরো এই অ্যালকোহল, এইটা একটা ইথানল আর এটা একটা ইথানল, এরা পরস্পর হাইড্রোজেন বন্ডিং করে আছে, তাই তো? এরা পরস্পর হাইড্রোজেন বন্ডিং করে আছে এবং এদের আমি যখন এন হেপ্টেন দিলাম, এন হেপ্টেনটা মাঝখানে চলে এলো, তাহলে কি হলো? এন হেপ্টেন এদের মধ্যে হাইড্রোজেন বন্ডিংটাকে দুর্বল করে দেবে, ফলে অ্যালকোহলগুলো ফ্রি হয়ে গেল। আর ফ্রি হয়ে গেল মানে কি? ইন্টারমলিকুলার ফোর্স কমে গেল, ফলে ইজিলি ভেপার স্টেটে চলে যাবে, তাই না? আচ্ছা, লাস্ট যে টপিকটা এখানে বলার সেটা হচ্ছে সলিউশন শোয়িং নেগেটিভ ডেভিয়েশন। নেগেটিভ ডেভিয়েশনের গ্রাফটা কিরকম হবে? একই গ্রাফ এঁকে নিই। এইটা অরিজিনালি আইডিয়ালি এটা পাওয়ার কথা, আমি এখন কম পাচ্ছি। নেগেটিভ মানে কি? ঋণাত্মক মানে কি? যা পাওয়ার কথা আমি ততটা ভেপার পাচ্ছি না, তার থেকে বরং কম কম ভেপার পাচ্ছি। অর্থাৎ যতটা করে ভেপারে আসার কথা ছিল ওদের, ততটা করে ওরা আসেনি, কম কম এসছে। তার মানে আমি এই ভেপারটা পাবো ভাবছিলাম, এইভাবে ভেপারটা পাবো কথা ভাবছিলাম, আমি তার থেকে কম পাচ্ছি, মানে আমি এরকম ভাবে পেয়েছি। সিমিলারলি বি এর ক্ষেত্রেও এইটা আমার পাওয়ার কথা ছিল, কিন্তু আমি ততটা পাইনি, আমি তার থেকে কম ভেপার পেয়েছি। তাহলে টোটাল ভেপারগুলো যদি আমি কম কম পাই, তাহলে টোটাল প্রেশারটা তো কমেই যাবে, টোটাল প্রেশারটা তো আমার কমই হবে। যা পাওয়ার কথা ছিল ততটা করে তো পাইনি, তার থেকে বরং কম পেয়েছি। কতটা করে কম পেয়েছি? না, এর ক্ষেত্রে আমি এতটা করে কম পেয়েছি, বি এর ক্ষেত্রে আমি এতটা করে কম পেয়েছি। তা টোটাল প্রেশার তো এদের যোগফলই তো টোটাল প্রেশার, তাহলে সেটা আমার কমই আসবে। এটাকে বলা হয় নেগেটিভ ডেভিয়েশন, বুঝছে? এখন নেগেটিভ ডেভিয়েশন হওয়ার কারণটা কি? নেগেটিভ ডেভিয়েশন হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে দেখো, এখানে সলভেন্ট আর সলিউট এরা মারাত্মক ইন্টারঅ্যাক্ট করেছে পরস্পরের সঙ্গে, মারাত্মক ইন্টারঅ্যাক্ট করেছে। অর্থাৎ সলভেন্ট সলভেন্ট এবং সলিউট সলিউট ইন্টারাকশনের থেকে সলিউট সলভেন্ট ইন্টারাকশন অনেক বেশি। অর্থাৎ তুমি যখন দ্রবণে ধরো এই দুজনকে যখন দ্রবণে মিশিয়েছো, এরা পরস্পরকে খুব ইন্টারঅ্যাক্ট করছে, খুব টানছে, ফলে কিছু একে ভেপারে যেতে দিচ্ছে না, একে ভেপারে যেতে দিচ্ছে না। তাহলে যাদের যতটা করে ভেপারে যাওয়ার কথা, ওরা নিজেদের মধ্যে যেহেতু ফোর্স অফ অ্যাট্রাকশন বেড়ে গেছে, they are not allowing each other to go to the vapor state, rather they are loving to stay into the solution state. তারা সলিউশন স্টেটে থাকতে পছন্দ করছে। সো ইউ আর নট গেটিং মাচ ভেপার অ্যাজ এক্সপেক্টেড ফ্রম দ্য রাউলস ল। রাউলস ল থেকে তুমি যতটা ভেপার এক্সপেক্ট করছিলে, তুমি ততটা পাচ্ছ না, বিকজ দ্য ইন্টারাকশন ইজ গ্রেটার ইন বিটুইন সলিড অ্যান্ড সলভেন্ট। আর রাউলস ল কাদের ক্ষেত্রে প্রযোজ্য? ফর আইডিয়াল সলিউশন ওয়ার দ্য সলিউট solvent and solvent interactions are similar, but in this case what is happening, the solute solvent interaction is much greater than solute and solvent, and that is why you are getting less vapor than expected. তো ভেপার তুমি কম পেলে টোটাল ভেপার প্রেসার তো কম হবে। একটা এক্সপ্লেনেশন দেখা যাক, এক্সাম্পল দেখা যাক কিরকম ভাবে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো তাহলে ইন দিস কেস কন্ডিশনগুলো কি হবে? এখানে আগেটা কি লিখেছিলাম, এখানে কন্ডিশনগুলো কি কি আছে, এখানে কন্ডিশনটা লিখে দিই। PA is less than P0 A XA, PB less than P0 B XB, আর টোটাল ভেপার প্রেসারটা P0 A প্লাস PB সাম থেকে কম হবে। এই হচ্ছে কন্ডিশন। একটা এক্সপ্লেনেশন দেখি। আচ্ছা, কারা কারা দেখায় নেগেটিভ ডেভিয়েশন সেরকম কিছু নাম লিখে নাও। অ্যাসিটোন প্লাস অ্যানিলিন, কারা কারা দেখায়? অ্যাসিটোন প্লাস অ্যানিলিন। আর কে দেখায়? অ্যাসিটোন প্লাস CH3, মিথানল প্লাস অ্যাসিটিক অ্যাসিড, CHCl3 প্লাস বেনজিন। বইটা আমরা এক্সাম্পল সবগুলো দেখবে তোমরা এখানে। আচ্ছা,
নেগেটিভ ডেভিয়েশন দেখানো এটা তো দেখায়, আরো কিছু ব্যাপার আছে যেখান থেকে দেখলে বোঝা যায় যে নেগেটিভ ডেভিয়েশন দেখাবে। কি রকম বলছে, ইন দিস কেস জেনারেলি দেখা যায় হিট ইজ ইভলভড, এখানে তাপমোচী হয়। যে সমস্ত দ্রবণগুলো নেগেটিভ ডেভিয়েশন দেখায় তাদের জেনারেলি তাপমোচী হয়। কেন হয় বলছে হিট ইজ ইভলভড, বিকজ দেখো এই এ এ কে ভেঙে আর বি বি এর মধ্যে বন্ড ভেঙে তোমাকে এবি বানাতে হয়েছে, সলিউশনটা বানাতে হয়েছে। এখন যেহেতু এবি এর মধ্যে স্ট্রঙ্গার ইন্টারাকশন রয়েছে এবং এবি যখন তৈরি হয় তখন হিট জেনারেট করে, হিট রিলিজ হয়, আর এই কেসে তোমাকে হিট দিতে হয়েছিল। সুতরাং যেহেতু এবিটা খুব স্টেবল, তাহলে এখানে অনেক বেশি হিট রিলিজ হবে। আর যেহেতু এবিটা স্টেবল দেন এ এ অ্যান্ড বিবি, তাহলে এ এ আর বিবি কে ভাঙতে তোমার কম এনার্জি লেগেছে, অর্থাৎ ইজিলি ব্রেক করে গেছে এটা। তাহলে এখানে কম এনার্জি লেগেছে, আবার তুমি যখন এবি তৈরি হয়েছে তখন বেশি এনার্জি রিলিজ হয়েছে, তাহলে কি হবে? তাহলে হিট তো রিলিজ হবে, তাই না? তুমি যা খরচ করেছো তার থেকে বেশি পেয়েছো, তাহলে হিট ইভলভ করবে। তাহলে হিট ইভলভ হলেও বোঝা যায় যে ওই দ্রবণগুলো জেনারেলি তোমার নেগেটিভ ডেভিয়েশন দেখায়। আচ্ছা, একটা এক্সাম্পল দিয়ে দেখা যায় এই ব্যাপারটা। ধরো আমি অ্যাসিটন নিয়েছি, অ্যাসিটনের সঙ্গে আমি ক্লোরোফর্ম মিশিয়েছি। হচ্ছে, তাহলে এখানে মনে করো এটা হচ্ছে সলিউট, বা এটাকে এটাকে সলভেন্ট মনে করছি, এটাকে সলিউট ধরলাম। এবার আমি কি বললাম, সলিড এবং সলভেন্টের মধ্যে যদি মারাত্মক ইন্টারাকশন হয়, then the solute will not allow the solvent to go to the vapor state, and again the solvent will not allow the solute to go to the vapor state because both of them are attracting each other. তারা নিজেরা নিজেদেরকে পছন্দ করছে, কেউ কাউকে ছেড়ে ভেপার স্টেটে যাবে না। তো এখানে দেখো এরকম একটা ইন্টারাকশন রয়েছে, অক্সিজেন বিং মোর ইলেকট্রোনেগেটিভ, there will be a negative charge on the oxygen and there will be a positive charge on carbon. যদি বুঝতে না পারো এটাও দেখো, কার্বনিলগুলো এরকম একটা রেজোনেটিং স্ট্রাকচারে থাকতে পারে, কার্বনিলগুলো এইরকম একটা রেজোনেটিং স্ট্রাকচারে থাকতে পারে, মানে কার্বনের মধ্যে প্লাস চার্জ, অক্সিজেনের মধ্যে মাইনাস চার্জ। তো এখানে আমি এরকম ভাবে লিখেছি, যেহেতু অক্সিজেন বেশি নেগেটিভ, ইলেকট্রোনেগেটিভ, তাহলে ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটি টুয়ার্ডস অক্সিজেন থাকবে আর এর মাথায় নেগেটিভ চার্জ থাকবে। সিমিলারলি এই ক্লোরোফর্মে কার্বনের সঙ্গে 3টে ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন যুক্ত আছে, তাহলে প্রত্যেকই ইলেকট্রন ক্লোরিন থেকে কার্বন থেকে টেনে নিচ্ছে নিজের দিকে, ফলে কার্বনের মাথায় একটা প্লাস চার্জ আসবে। আর এই কার্বন যখন ইলেকট্রনগুলো হাইড্রোজেন থেকে টানবে তখন হাইড্রোজেনের মাথায় প্লাস চার্জ আসবে। তাহলে এই প্লাস চার্জ আর এই প্লাস চার্জ, এই মাইনাস চার্জ পরস্পরকে মারাত্মকভাবে অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ এদের মধ্যে একটা ডাইপোলার ইন্টারাকশন হবে, পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে ইন্টারাকশন, and which is very very strong interaction. তো কি হবে, এই জন্য তোমার অ্যাসিটন এবং ক্লোরোফর্ম পরস্পরকে অ্যাট্রাক্ট করবে। আর যদি পরস্পরকে অ্যাট্রাক্ট করে, এই অ্যাট্রাকশন ফোর্সের জন্য অ্যাসিটন তোমার ক্লোরোফর্মকে ভেপার স্টেটে যেতে দেবে না, সিমিলারলি ঘুরিয়ে বলতে পারো ক্লোরোফর্ম অ্যাসিটনকে ভেপার স্টেটে যেতে দেবে না, ফলে ওদের নিজেদের যতটা করে ভেপার স্টেটে যাওয়ার কথা ছিল ওটা তার থেকে কম যাবে। সুতরাং তুমি নেগেটিভ ডেভিয়েশন দেখবে। তো যাই হোক, আমরা আইডিয়াল নন আইডিয়াল সলিউশন অবধি কমপ্লিট করলাম ব্যাপারটা। এরপরে যে টপিকটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাজিওট্রপিক মিক্সচার, লো বয়েলিং অ্যাজিওট্রপিক, হাই বয়েলিং অ্যাজিওট্রপিক, একটা ছোট্ট লেকচার, কিছু নিউমেরিক্যাল করবো আরেকটা লেকচারে, এবং তারপরেই আমরা চলে যাব কলিগেটিভ প্রপার্টিতে। কলিগেটিভ প্রপার্টিটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, তবে তোমাদের কলিগেটিভ প্রপার্টি বোঝার আগে এইগুলো খুব ভালো করে বুঝতে হবে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি।